নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট ফ্ল্যাট ছিল, কিন্তু সেই ফ্ল্যাট মার্কেটের মধ্যেও আপনারা যদি মার্কেটটাকে অবজার্ভ করে থাকেন দেখবেন যে একটা কিন্তু ভোলেটিলিটি বেড়েছে। প্রাথমিকভাবে নিফটি এবং সেন্সেক্স দুটোই পজিটিভে স্টার্ট করে, তারপর হঠাৎ করে নিফটি এবং সেন্সেক্স দুটোতেই কিন্তু দারুণ পতন আসে, সেখান থেকে মোটামুটি রিকাভার করে সেটা পজিটিভে বন্ধ হয়েছে, যদিও ভীষণ ফ্ল্যাট। যেমন আজকের সেন্সেক্স বন্ধ হয়েছে ৮০,৯৫৬.৩৩ পয়েন্টে, ১১০.৫৮ পয়েন্ট উত্থান দেখেছে, অর্থাৎ ০.১৪% উত্থান। নিফটি আজকের বন্ধ হয়েছে ২৪,৪৬৭.৪৫ পয়েন্টে, ১০.৩ পয়েন্টের উত্থান, অর্থাৎ ০.০৪% উত্থান। কিন্তু আজকের বেশ কিছু খবর আমাদের হাতে রয়েছে যেটা কিন্তু বেশ চাঞ্চল্যকর ধরা যেতে পারে। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে পিএসইউ যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কন্টিনিউয়াস উত্থান, ১ নম্বর। ২ নম্বর, যে নিউ এজ টেকনোলজিস রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানি ক্রমাগত তাদের ৫২ সপ্তাহের উচ্চতা ছাপিয়ে যাচ্ছে প্রায় প্রত্যেক দিন। ৩ নম্বর, সোয়ান এনার্জি বলে একটি কোম্পানি, বহু বছর অবশ্যই ব্যবসায় রয়েছে, তারা আজকে শিরোনামে রয়েছে, ১২% উপর তাদের শেয়ারে উত্থান এসছে। এবং কেন? ৪ নম্বর, রাজেশ এক্সপোর্টস। এই কোম্পানিটা গত ৩ বছর ধরে ২০২২-এর মোটামুটি ধরুন সেপ্টেম্বর মাসের পর থেকেই তার যে পতন শুরু হয়েছে সেইটা কিন্তু অব্যাহত রয়েছে, অথচ এই কোম্পানিটা প্রায় ২২০ গুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে গত ২০ বছরে। তার মানে এটা 100 ব্যাগার হওয়া সত্ত্বেও বেশ কিছু সময় এরকম বহু কোম্পানির ক্ষেত্রে ঘটে থাকে যখন তারা হয় সাইড ওয়াইজ মুভমেন্ট দেখায় বা নিয়মিত হারে পতন দেখাতে শুরু করে। সেরকমই একটি স্টক কিন্তু রাজেশ এক্সপোর্ট, সেটা নিয়েও আজকের বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমাদের আলোচনা আজকে শুরু হবে পিএসইউ ব্যাংকগুলো নিয়ে। দেখুন, পিএসইউ যদি আজকের নিফটি পিএসইউ ব্যাংক যদি ইন্ডেক্স দেখেন সেখানে 2.25% উত্থান হয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন ব্যাংকগুলো দেখলে কিন্তু একটা বিস্ময়কর উত্থান হয়েছে এটা বলা যেতে পারে। পিএসইউ ব্যাংকগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা গত ২-৩ মাস ধরে পারফর্ম করতে পারছে না, কিন্তু তার সঙ্গে আমাদের এটাও দেখে নেওয়া উচিত যে গত ৩ বছর ধরে এই ব্যাংকগুলো ঠিক কি লেভেলের সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। এবং যদি কয়েক মাস সেটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে সেটা যে দারুণ অস্বাভাবিক, বা পিএসইউ ব্যাংকসগুলো এমন ধারায় কাজ করে থাকে, পিএসইউ ব্যাংকসগুলো দম নেই, এই ধরনের কিন্তু ক্রিটিসিজম, এইগুলো কিন্তু অবাঞ্ছিত ক্রিটিসিজম বলা যেতে পারে। বিশেষত যদি আপনারা বিভিন্ন পিএসইউ ব্যাংকসগুলোর ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা ব্যাংক কিন্তু তার গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট নিয়মিত হারে গত মোটামুটি ধরে রাখুন প্রায় ২ বছর থেকে ৩ বছর, মোটামুটি ১২-১৩টা কোয়ার্টার ধরে লাগাতার কমিয়ে আসছে। এছাড়া নিয়মিত হারে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি করে চলেছে। যে সেন্ট্রাল ব্যাংক বহু বছর ধরে কন্টিনিউয়াস লস করে যাচ্ছিল, সেই সেন্ট্রাল ব্যাংকের মতন ব্যাংক, ইউকো ব্যাংকের মতন ব্যাংক, তারাও কিন্তু এখন নিয়মিত হারে প্রফিট দেখিয়ে চলছে। অর্থাৎ এই ব্যাংকসগুলোতে যেটা হচ্ছে ব্যালেন্স শিট ক্লিন আপ করা হয়েছে, ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে, ব্যাংকগুলো তাদের লোন রিকভারির ক্ষেত্রে কিন্তু ওয়েল ম্যানেজড যে অ্যাপ্রোচ সেটা দেখাতে সক্ষম হয়েছে। এবং এক্ষেত্রে এটা বলে নেওয়ার প্রয়োজনও রয়েছে যে এই যে পিএসইউ ব্যাংকসগুলো তারা তাদের যে কম্পিটিটরস অর্থাৎ প্রাইভেট সেক্টর ব্যাংকস তার থেকে গত ৩ বছরে অনেক অনেক বেটার পারফর্ম করেছে। চলে আসুন আজকের পিএসইউ ব্যাংকসগুলোর মধ্যে কোন কোন ব্যাংকগুলো কিরকম পারফরমেন্স দেখিয়েছে। ব্যাংক অফ বরোদা ২.৩৬% উত্থান, ব্যাংক অফ ইন্ডিয়া ৩.৩৯% উত্থান, ব্যাংক অফ মহারাষ্ট্র ৩.২৪% উত্থান, কানাড়া ব্যাংক ৩.৩৪% উত্থান, সেন্ট্রাল ব্যাংক ৭.৫৬% উত্থান, ইন্ডিয়ান ব্যাংক ৪.১৭% উত্থান, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ৮.৩% উত্থান, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাংক ৭.৫৯%, পিএনবি ১.৮৯%, এসবিআই ০.৬৭%, ইউকো ব্যাংক
11.66%, এবং ইউনিয়ন ব্যাংক 1.8% উত্থান দেখিয়েছে। অর্থাৎ সমস্ত এই যে নিফটি পিএসইউ ব্যাংক যে ইন্ডেক্সটা রয়েছে তাতে আজকে সমস্ত ব্যাংকগুলো কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে, এবং তার পেছনে ডেফিনেটলি বেশ কয়েকটা কারণ রয়েছে এবং সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে দেখুন যে ডিসেম্বরের 6 তারিখে রিজার্ভ ব্যাংক, এর আগেও আমি জানিয়েছিলাম যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন যে মনিটারি পলিসি কমিটির মিটিংয়ের ডেটগুলো সেটা নিয়েও এর আগে আমি কয়েকটা ব্লগ আগে আমি আলোচনা করেছিলাম। ডিসেম্বর 6 তারিখে কিন্তু এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে মনিটারি পলিসি কমিটির মিটিং সেটা আবার অনুষ্ঠিত হতে চলেছে, এবং যে ব্যাংকগুলোর যে র্যালি করছে, এবং খেয়াল করে দেখবেন যে আজকে নিফটি ব্যাংকেও কিন্তু প্রায় 1% উপর র্যালি হয়েছে, তার মধ্যে প্রাইভেট এবং পাবলিক ব্যাংক দুটোই রয়েছে, পাবলিক সেক্টর ব্যাংক দুটোই রয়েছে, এবং এইচডিএফসি ব্যাংক পুনরায় আজকে তার 52 সপ্তাহের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। দেখুন, এক নম্বর হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের যে মনিটারি পলিসি কমিটি মিটিং সেইটা হবে শক্তিকান্ত দাসের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে, মানে যেটাকে বলে লাস্ট মিটিং। তবে সেটা তার পুনর্নবীকরণ হবে কিনা তার পোস্টের সেটা তো পরের কথা, কিন্তু আপাতত এটাই তার লাস্ট মিটিং হতে চলেছে। সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে, হয়তোবা এটা কিন্তু কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না, সবারই একটা আশা, যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান পরিস্থিতির মধ্যে কোনোভাবে যদি একটা ইন্টারেস্ট রেট কাট করার কথা চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু আবার ভারতীয় অর্থনীতিতে কনজামশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, রিয়েল এস্টেটে একটা মোটামুটি জোয়ার আসার সম্ভাবনা প্রবল হয়ে উঠতে পারে, ইফ এতে এটা কিন্তু একদম বলে দিচ্ছি যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরকম করে। আবার বলছি কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট কিন্তু নয়। এবার সেক্ষেত্রে কি অটো সেক্টর বলুন, কি রিয়েল এস্টেট সেক্টর বলুন, কি ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ বলুন, কি ইন্স্যুরেন্স সেক্টর, মানে সামগ্রিকভাবে বিএফএসআই সেক্টর বলুন, ওভারঅল অটো অ্যান্সিলিয়ারিজ বলুন, বা যে কোনো রেট সেন্সিটিভ সেক্টর যেটার ওপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই ধরনের সিদ্ধান্তগুলো সরাসরি প্রভাব ফেলে, তারা কিন্তু ক্রমাগত উৎসাহিত হয়ে উঠছে। আর মাত্র হাতে 2 দিন, তার মধ্যেই আমরা জেনে যাব অর্থাৎ পরশু দিনের মধ্যে আমরা জেনে যাব দুপুরের মধ্যেই যে এক্স্যাক্টলি আরবিআই সত্যি কি কোনো রকম এরকম ডেয়ারিং স্টেপ নিতে পারে। প্রথম কথা বলে নেওয়া দরকার যে বিভিন্ন বিশেষজ্ঞ বা ইকোনমিস্টরা বা ব্রোকিং হাউসেসরা বা ইভেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজরা যেটা মনে করছেন যে এরকম সম্ভাবনা খুবই কম। তার কারণটা খুব ক্লিয়ার, দেখুন যে ইন্টারেস্ট যেটা ইনফ্লেশন এই মুহূর্তে ভারতের, কি ডাব্লিউপিআই বলুন কি সিপিআই বলুন, সেটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। সুতরাং হঠাৎ করে যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট কাট করেন, সেক্ষেত্রে ইনফ্লেশন হাত থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আমরা জানি না যে যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেরকম তাদের যে পলিসি রয়েছে ইন্টারেস্ট রেট নিয়ে সেটা যদি মেনটেন করেন, যদি নিউট্রাল স্ট্যান্স রাখেন, তাহলে কিন্তু এই যে র্যালিটা হচ্ছে সেটা ফিজল আউট হয়ে যাবে কিনা সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর যেটা আমি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে নিয়েছি, সে একটা কোটেশন, সেখান থেকে আমি কোট করছি। তারা যেটা কোট করছেন যে দীপক জাসানি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এইচডিএফসি সিকিউরিটিজ, তিনি বলেছেন যে লোকসভাতে সম্প্রতিকালে একটা ব্যাংকিং লজ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে 2024-এ, যার ফলে কিন্তু এই বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে বিলটা অ্যাপ্রুভ হয়েছে গত মঙ্গলবার অর্থাৎ আগের দিন, সেখানে 19টা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। এর মধ্যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, ব্যাংকিং রেগুলেশনস বিআর অ্যাক্ট রয়েছে, এবং ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার আন্ডারটেকিংস অ্যাক্ট রয়েছে। এই অ্যামেন্ডমেন্টসগুলো হওয়ার ফলে বিভিন্ন যে পিএসইউ ব্যাংকসগুলো রয়েছে তারা নিঃসন্দেহে উপকৃত হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এরপর চলে আসি হচ্ছে যে সেই কোম্পানিজগুলো যারা
আজকের মার্কেটের সার্বিকভাবে মার্কেট ফ্ল্যাট থাকলেও সেখানে কিন্তু ভালো পতন এসেছে। এর মধ্যে পাওয়ার ড্রাগস বলে একটা ছোট কোম্পানি 19.6-7% পতন এসছে। তার মধ্যে স্ট্রাইডস ফার্মা 6.15% পতন, হেক্সা ট্রেডেক্স 5%, অ্যাভালন টেকনোলজি আপনারা জানেন বহুদিন ধরে র্যালি করছিল, তাদের সম্ভবত আজকে প্রফিট বুকিং হয়েছে 4.7% পতন। অথম ইনভেস্টমেন্ট 3.88% পতন, টিভিএস শ্রীচক্রা 3.65% পতন। এছাড়া সিগমা সল, বলরামপুর চিনি, নিউ রেকা, শারদা মোটরস, আদানি টোটাল গ্যাস, শিল্পা, থেমেস মেডিকেয়ার, থেমেস মেডিকেয়ার এরা মোটামুটি 2.4% থেকে 3.5% মধ্যে কিন্তু আমরা দেখেছি পতন এসেছে। এছাড়া আজকে সেই কোম্পানিজগুলো যারা আজকে দুরন্ত উত্থান দেখেছে, এর মধ্যে বাং ওভারসিজ আজকে আপার সার্কিট খেয়েছে, 19.99% উত্থান এসেছে। নিভা বুপা হেলথ কেয়ার নিউলি লিস্টেড কোম্পানি, এখানেও আজকে 19.99% আপার সার্কিট এসছে। হেক অনেক একটা গ্রাফাইট কোম্পানি, ভীষণ প্রবলেম হচ্ছে, এদের প্রফিট নিয়ে প্রচণ্ড সন্দেহ থেকে যায়, কখনো প্রফিট করে কখনো লস করে, অর্থাৎ লাম্পি প্রফিটস। কেউ কখনোই এই কোম্পানিটার সঠিক যেটাকে বলে দিশা দেখাতে পারে না যে এক্স্যাক্টলি তাদের একটা রেগুলার প্রফিটেবিলিটি তারা মেনটেন করতে পারবে না। যদিও আজকে 16.2% উত্থান আমরা দেখেছি। ইন্ডো অ্যামেন্স কেমিক্যাল সেক্টর 13.51% উত্থান, কেইসি ইন্টারন্যাশনাল 13.34% উত্থান, ধনলক্ষ্মী ব্যাংক 12.41% উত্থান, মাধব কপার এখানে বলে নেওয়া দরকার 9.99% উত্থান, গত কয়েকদিন ধরে দারুণ উত্থান দেখছে। এই ক্ষেত্রে কেন উত্থান দেখছে তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, অতি গুরুত্বপূর্ণ কারণ। সেটা হচ্ছে গোটা বিশ্বে কপারের আকাল পড়েছে। যে পরিমাণ ডিমান্ড রয়েছে কপারের সে পরিমাণ কিন্তু মোটামুটি প্রোডাকশন হচ্ছে না। অধিকাংশ গোটা বিশ্ব জুড়ে কপারের প্রোডাকশন কমে আসছে, কারণ মাইনগুলো এক্সস্ট করছে। ভারতবর্ষে যেটা সমস্যা, ভারতবর্ষে কপার বড় বড় কোম্পানিজ, তার মধ্যে স্টারলাইট কপার যেটা বেদান্ত লিমিটেডের অংশ, তার মধ্যে হিন্দুস্তান কপার সরকারি কোম্পানি, তারা আপ্রাণ চেষ্টা করছে প্রোডাকশন বাড়াতে। হিন্দুস্তান কপারে আপনারা দেখবেন বিপুল স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন এসছে, তার কারণ কপারের জন্য হিউজ ডিমান্ড বেড়েছে। কপারের কেবলমাত্র যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে তা নয়, তার থেরাপিউটিক ইউজেসও কিন্তু রয়েছে। কপার একটা অতি গুরুত্বপূর্ণ মেটাল হতে চলেছে ভবিষ্যতের জন্য। আপনারা জানেন যে টিউটিকোরিনে স্টারলাইট যে কপার ছিল তার কারখানা সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেছে। এই যে স্টারলাইট কপার যে টিউটিকোরিনে যে তারা যে প্রোডাকশন করতো, সেটা কিন্তু গোটা ভারতবর্ষে যে পরিমাণ কপারের চাহিদা তার প্রায় 30% ওপর চাহিদা মেটাতো, সেটা বন্ধ হয়ে যাবার পর ভারতবর্ষ বিপাকে পড়েছে। এনভায়রনমেন্টাল কনসার্নস ছিল, জাস্টিফাইড কারণেই সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করেছেন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমাদের প্রোডাকশন কম, আমাদের বিদেশ থেকে রিফাইন্ড কপার আনতে হচ্ছে, এবং কপারের দাম কিন্তু লন্ডন মেটাল এক্সচেঞ্জে LME-তে গত কয়েক মাস ধরে হিউজ অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। তার কারণ কপার মাইন্সগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচের ফলে তার দাম বাড়ছে। অন্যদিকে ডলারের দাম হিউজলি অ্যাপ্রিসিয়েট করছে টাকার এগেনস্টে, ফলে ডাবল ভ্যামি দুদিক থেকে কিন্তু আমাদের প্রচুর লস হচ্ছে। এক, কপারের দাম বাড়ছে, দুই, ডলারের দাম বাড়ছে। আমাদের কপার বিদেশ থেকে রিফাইন্ড কপার কিনতে হয় ডলার দিয়ে, সুতরাং ডলারের দাম একদিকে বৃদ্ধি এবং কপারের দাম একদিকে বৃদ্ধি হওয়ার ফলে আমাদের অনেক বেশি টাকা দিয়ে কপার আনাতে হচ্ছে। এবার কপারের প্রয়োজন কি এটা জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। কপার ছাড়া আমাদের ভবিষ্যতে যে ফিউচার সেক্টর সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, একদম সত্যি কথা। কারণ কপার লাগে উইন্ড এনার্জি, উইন্ড টারবাইন্সের ক্ষেত্রে কপারের প্রয়োজন রয়েছে, সোলার এনার্জি প্রোডাকশনের জন্য কপারের প্রয়োজন রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করার জন্য কপারের প্রয়োজন রয়েছে, এবং এই তিনটেই যে এর কথা বলছি, রিনিউয়েবল এনার্জি এবং ইলেকট্রিক ভেহিকেলস, এই দুটোর প্রোডাকশন অসম্ভব
কপার ছাড়া। সুতরাং কপারের ডিমান্ড দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং তার যদি চাহিদা না মেটানো সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টর এবং ইলেকট্রিক ভেহিকেল সেক্টরও কিন্তু বিপদে পড়তে পারে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমরা যদি মেটালসগুলো যারা কপার প্রোডাকশন করে ভারতবর্ষে যে কোম্পানিজগুলো তার উপর যদি আমরা নজর রাখি, খেয়াল করে দেখব গত কয়েক বছরে কিন্তু বিপুল অ্যাপ্রিসিয়েশন এসেছে কপার সেক্টরে এবং ভবিষ্যতে কপারের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল। কারণ যখনই কোনো মেটালসের ডিমান্ড বেড়ে যায়, তার প্রোডাকশন করার ক্ষমতা কমে যায়, তখন সেটা কিন্তু দুর্মূল্য হয়ে পড়ে। কিন্তু তবে তার নেগেটিভ এফেক্টস আসে কিন্তু যে সেক্টরসগুলো তার উপর ডিপেন্ডেন্ট সেই ধরনের সেক্টরসের ওপর। এছাড়া আরেকটা কথা মাথায় রাখতে হবে, চায়না থেকে আমরা বিপুল পরিমাণ কপার ইম্পোর্ট করে থাকি, রিফাইন্ড কপার ইম্পোর্ট করে থাকি। এবার চায়নার সঙ্গে আমেরিকার যে ট্রেড ওয়ার চলছে বা ছায়াযুদ্ধ চলছে, তার ফলে অলরেডি আপনারা খেয়াল করে দেখেন যে চাইনিজ গভর্নমেন্ট বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলোর এক্সপোর্টে যে 13% ট্যাক্স ডিসকাউন্ট দিল সেটা কমিয়ে এনেছে 9%-এ। সেক্ষেত্রে তারও একটা প্রভাব কিন্তু ইম্পোর্টেড কপারের ওপর পড়তে পারে এবং সেটা পড়লে আমাদের ওপর কিন্তু চাপ বাড়বে, বই কমবে না। এবার চলে আসি সেই কোম্পানিজগুলো, অন্যান্য কোম্পানিজগুলোর মধ্যে ভারত গিয়ার্স 7.62% উত্থান, খাদিম ইন্ডিয়া 7.46% উত্থান, বাঙালির কোম্পানি, কলকাতা বেস্ট কোম্পানি। নিউজেন সফটওয়্যার 7.43% উত্থান। আরবিএল ব্যাংক এতদিন পতন দেখে দেখে আজকের আবার একটু আশার আলো জাগিয়েছে, তাদের শেয়ারে কিছুটা উঠেছে 6.57%। ফিনোলেক্স কেবলস 6.5% উত্থান। হোনাসা কনজিউমার বিপুল পতনের পর তারা আজকের আবার কিছুটা উত্থানের মুখ দেখেছে 6.36%। ওরিয়েন্টাল হোটেলস 6.29% উত্থান। বানারি আমান 6.02%। স্মল ফিনান্স ব্যাংক, এতে তো বিপুল পতন ছিল, আজকের কিছুটা রিকভার করেছে 5.82%। এছাড়া ম্যাক্রোটেক ডেভেলপার্স 5.77% উত্থান। প্রিমিয়ার এনার্জিজ, যেটা নিয়ে বহু মানুষের মনে উৎসাহ রয়েছে, প্রিমিয়ার এনার্জিজ এবং ওয়ারি এনার্জিজের একটা কম্পারেটিভ অ্যানালিসিস আমি কোনো না কোনো এপিসোড করার চেষ্টা করব সামনে। 5.75% উত্থান। ভারত ডায়নামিক্স ডিফেন্স কোম্পানি 5.52% উত্থান। এপেক্স ফ্রোজেন ফুড 5.48% উত্থান, সি ফুড এরা প্রোডাকশন করে। অলোক ইন্ডাস্ট্রিজ, মনে রাখবেন অলোক ইন্ডাস্ট্রিজের একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের, আজকে 5.33% উত্থান দেখেছে। এছাড়া ওবেরয় রিয়েলটি 5.07% উত্থান। প্রিমিয়ার এক্সপ্লোসিভ 5% উত্থান। এছাড়া ওরিয়ন ফ্লো সলিউশনস, টমাস স্কট, অতুল অটো, IREDA, যাত্রা অনলাইন, এশিয়ান হোটেলস, IDBI ব্যাংক, লাক্স ইন্ডাস্ট্রিজ, তারপর সাইন পোস্ট ইন্ডিয়া, গার্ডেন রিচ শিপইয়ার্ড, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, 197 PTM, সারদা এনার্জি 4-5% উপর কিন্তু আজকে উত্থান দেখেছে। এছাড়া চলে আসি কিছুটা 52 উইকস হাই নিয়ে। দেখুন মার্কেট যেরকম দেখছেন পতন দেখছে, মার্কেট উত্থান দেখছে, কিন্তু 52 উইকস হাই পৌঁছাচ্ছে এরকম কোম্পানিজের অভাব নেই। আজকেরও কিন্তু শখানেকের ওপর কোম্পানি নতুন করে তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। অ্যাকমিস সোলার, অ্যাফলে ইন্ডিয়া, অল ই টেকনোলজিস, মনে রাখবেন সেমিকন্ডাক্টর প্রোডাকশনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যাসোসিয়েটেড অ্যালকোহল, বাং ওভারসিজ, বানসাল ওয়্যার ইন্ডাস্ট্রিজ, ব্ল্যাক বক্স, ক্যাম্পস, ক্যাপলিং ল্যাব, স্কট ট্রেড টেকনোলজি, নিউ এজ শেয়ার, CDSL, সিগনিটি টেকনোলজিস, সিটি ইউনিয়ন ব্যাংক, কোফর্জ, ডিকসন টেকনোলজিস, ইক্লার্ক সার্ভিসেস, এনভিডো ইনফ্রা, নিউলি লিস্টেড কোম্পানি, এভারেস্ট ক্যান্টো, ফেডারেল ব্যাংক, গ্যালেন্ট ইস্পাত, হেগের কথা বলেছি। তারপর হিন্দ রেকটিফায়ার্স, এটাও কিন্তু সেমিকন্ডাক্টর প্রোডাকশনে রয়েছে। ইন্ডিয়ান হোটেলস, ইন্ডিয়ান মেটালস প্রভৃতি কোম্পানিজ আজকে তাদের 52 সপ্তাহের নতুন উচ্চতায় কিন্তু উঠে গিয়েছে। এবার চলে আসি আমাদের অন্য একটা অংশে, এবং আজকে যেটা 52 উইকস যে কোম্পানিজগুলো লো গিয়েছিল তার মধ্যে সিই ইনফোসিস্টেমস রয়েছে, অর্থাৎ ম্যাপ মাই ইন্ডিয়া। আজকে এখানে বলে নিই যে রোহন ভার্মা যিনি এর প্রমোটার, তিনি মাঝখানে 35 কোটি টাকা এই কোম্পানি থেকে, সি ইনফোসিস্টেম থেকে তোলার ফন্দি করেছিলেন নতুন তার B2C কোম্পানিতে ইনভেস্ট করার জন্যে। বিপুল প্রোটেস্ট এবং শেয়ার দরে বিপুল পতনের পর ভদ্রলোক নিজে ঢোক গিলতে বাধ্য হয়েছেন। তিনি বলছেন না
বাপু, আমি কোনো টাকাই এই কোম্পানি থেকে নেব না, আমি নিজের টাকা এই যে আমি নতুন কোম্পানি খুলছি তাতে আমি ইনভেস্ট করব, তাতে আমি টাকা লাগাবো, এই কোম্পানি থেকে আমি টাকা নিতে যাচ্ছি না। অর্থাৎ বিপদ বুঝে ঠিক সময় ব্রেক কষেছেন এই ভদ্রলোক, এইটুকুনি বলা যেতে পারে। 52x লো ছিল, সেখান থেকে কোনোভাবে উঠে আজকে 2% ওপর সে পজিটিভে বন্ধ হয়েছে হচ্ছে সিই ইনফোসিস্টেমস। তবে রাজেশ এক্সপোর্টস বলেছি 220%, মানে 220% বলাটা অন্যায়, 220 গুণ রিটার্ন সম্পদ সৃষ্টি করে দিয়েছিল বিনিয়োগকারীদের গত 20 বছরে। সেইটা গত 3 বছর ধরে প্রায় 50, মানে মোটামুটি 50% নিচে পতন দেখেছে। যদি এটা এই পতন না থাকতো তাহলে বোধহয় 400 গুণের ওপর তারা উত্থান দেখতেন। যাই হোক, এই রাজেশ এক্সপোর্টস এরা একমাত্র বিশ্বের 1 নম্বর কোম্পানি যারা গোল্ড ভ্যালু চেনের সমস্ত ধরনের কাজকর্ম করে থাকে, রাইট ফ্রম রিফাইনিং টু এক্সপোর্ট অফ গোল্ড প্রোডাক্টস। অর্থাৎ গোল্ড মাইন থেকে তুলছে, সেটাকে রিফাইন করছে, তার থেকে মানে রিফাইন করা মানে সোজা কথা হচ্ছে সেই গোল্ড ওরটাকে গলিয়ে যে নোংরাটা থাকে, যেটা এই মোল্টেন গোল্ডের উপর ভাসে, বুলিয়ান রস, সেটাকে ছেঁকে ফেলে দিয়ে 99.95% গোল্ড বারে কনভার্ট করা, যে সেইটা হচ্ছে রিফাইনিং। রাজেশ এক্সপোর্ট সেটা করে থাকে এবং তারা রিফাইনার, ম্যানুফ্যাকচারার অফ গোল্ড জুয়েলারিজ এবং এক্সপোর্টার অফ গোল্ড প্রোডাক্টস খুব ভালো করছিল গত মানে 2 দশক ধরে, মারাত্মক ভালো করছিল। কিন্তু তাদের নিজেদের ম্যানেজমেন্টে যে গন্ডগোল রয়েছে, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে এই কোম্পানির প্রফিটেবিলিটি কমে গেছে গত কয়েকটা কোয়ার্টারে। সেটা রিফ্লেক্টেড হচ্ছে তাদের রেজাল্টসে। সেটা নিয়ে আলোচনা করি যে দেখুন, ডিসেম্বর 2022-এ এই কোম্পানির 422 কোটি টাকা প্রফিট করেছিল সর্বোচ্চ। তারপর থেকে মার্চ 2023, জুন 2023, সেপ্টেম্বরে গিয়ে খুব খারাপ অবস্থা হয়, 203 মানে মোটামুটি 300 কোটি টাকার আশেপাশে প্রফিট করছিল। সেপ্টেম্বর 2023-এ গিয়ে সেটা ঘাপ করে নেমে যায় 45 কোটি টাকায়। তারপর সে একদম মার্চ 2024-এ সে একদম লস করেই বসে 32 কোটি টাকা। জুনে একটু রিকভার করেছে 12 কোটি টাকা। সেপ্টেম্বরে মোটামুটি সেপ্টেম্বর 2024-এ তার 46 কোটি টাকা প্রফিট দাঁড়িয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে। অথচ এই কোম্পানিটা কিন্তু মানে এইটা আমাদের বুঝতে হবে, যত ভালোই কোম্পানি হোক না কেন, যতই তারা সম্পদ সৃষ্টি করে দিক না কেন, তাদের এরকম সময়ও আসবে যখন 3, 4, 5, 6 বছর তারা কিচ্ছু করবে না। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা বলুন, 2008 থেকে 2017 কিচ্ছু করেনি, জাস্ট কিচ্ছু করেনি, ফ্ল্যাট ছিল তাদের স্টক প্রাইস। যদি দেখেন লিটারালি 10 বছরে কিচ্ছু হয়নি। এই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা যাবতীয় তারা যে মানে আন্ডারগ্রাউন্ড ফাইবার পোঁতা থেকে শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের কিন্তু খুব যন্ত্রণা সহ্য করতে হয়েছে মোটামুটি। তারপর 2-3 বছরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তাদের শেয়ার প্রাইস ডাবল হয়ে যায়, সেটা অন্য কথা। কিন্তু আবার একটা সেই সাইড অন মুভমেন্ট নিচ্ছে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে, যতক্ষণ না মানে বিশেষজ্ঞদের বক্তব্য, যতক্ষণ না তারা এই রিলায়েন্স জিও বা রিলায়েন্স রিটেল আলাদাভাবে তারা যতক্ষণ না ডিমার্জ করে নতুন কোম্পানি হিসেবে লিস্টিং করাচ্ছে, ততক্ষণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে নতুন কিছু এক্সপেক্ট করাটা অন্যায়। সেটা তাদের বক্তব্য, আমার কোনো বক্তব্য নেই, আমি কোনো মানে ভিউজ রাখছি না সে কি করছে কি করবে না, কেবলমাত্র যা ঘটছে আপনাদের সামনে বলছি। এবার চলে আসে হচ্ছে আজকে যে কোম্পানিটা নতুন করে 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, সেটা হচ্ছে পলিসি বাজার, পিবি ফিনটেক। একটা পয়সা বাজার এবং পলিসি বাজারের মাধ্যমে এরা এদের ব্যবসাটা চালায় অনলাইন। এই কোম্পানিটা 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে বটে এবং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি হয়ে উঠেছে। 51,550 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল। এর স্টক পিটা একটু মনে রাখবেন প্লিজ, 528। খুব পাতি কথায় বলতে গেলে যে যদি এই কোম্পানিটাকে প্রফিট ডাবল করতে হয়, এদের প্রফিট ডাবল হবে আজ থেকে 528 বছর পর। যাই হোক, এটা অস্বাভাবিক অত্যন্ত বেশি স্টক বি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি 1.75, 1.13, কিচ্ছু বলার নেই। পিজি রেশিও অস্বাভাবিক হাই 31.6, এর প্রাইস টু বুক ভ্যালু 14.9, ডেট টু ইকুইটি 0.05, ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো নেই, নেগেটিভ।
অপারেটিং প্রফিট মার্জিন নেগেটিভ। এইবার ব্যাপারটা কেন ছুটছে, ভবিষ্যতের কথা ভাবে এখানে একটা কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে। পিবি ফিনটেক কিন্তু যে প্রফিট গত 5টা কোয়ার্টারে দেখিয়েছে সেটা কিন্তু কেবলমাত্র প্রফিট, নেট প্রফিট দেখাতে পেরেছে তার আদার ইনকামের দৌলতে। আদার ইনকাম বেশি ছিল বলেই কিন্তু তার প্রফিট পজিটিভে ছিল, নেট প্রফিট পজিটিভে ছিল, এটা বলা যেতে পারে। এবং আজকের উত্থান এবং তার নতুন করে 52 সপ্তাহের উচ্চতায় ওঠার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে যে তারা একটা হেলথ কেয়ার সাবসিডিয়ারি নতুন করে ইনকর্পোরেট করতে চলেছে এবং সেটা ডিপেন্ড করছে কিন্তু মিনিস্ট্রির ওপর, অর্থাৎ আমাদের মন্ত্রণালয়ের ওপর। তারা যদি ইয়েস করেন তবে কিন্তু এই হেলথ কেয়ার তারা সাবসিডিয়ারি হিসেবে ইনকর্পোরেট করতে পারবে, কিন্তু পাবলিক সেই আশায় এই কোম্পানিটাকে একটা ইয়েস করেছে, থামস আপ করেছে। চলে আসি সোয়ান এনার্জি। সোয়ান এনার্জি বহুদিন পর আবার শিরোনামে কেন? তারা বলেছে এতদিন আমরা শিপ রিপেয়ারিং করতাম, এবার আমরা শিপ বিল্ডিং করব। এবার এই কোম্পানিটা অনেক কিছু করেছে জীবনে। প্রথম কথা টেক্সটাইল কোম্পানি, এটা মানে টেক্সটাইল প্রোডাকশনে ছিল। তারপর তারা লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি সেটা নিয়ে ব্যবসা করেছে। এইবার যেটা দাঁড়িয়েছে শিপ রিপেয়ারিং নিয়ে ব্যবসা করেছে, তার জন্য রিলায়েন্স নাভাল বলে একটা কোম্পানিকে তারা ইনকর্পোরেট করেছিল, ভেরিটাস ইন্ডিয়া বলে একটা কোম্পানিকে তারা কিনে নিয়েছিল, মানে অ্যাকোয়ার করেছিল। এই দুটো কোম্পানিকে অ্যাকোয়ার করার পর এখন তাদের বক্তব্য যে আমরা ডেফিনেটলি শিপ বিল্ডিংয়ে যাব। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু নানা ধরনের ব্যবসা করেছে, যদিও তার ফান্ডামেন্টালস নিয়ে বলার মতন উল্লেখযোগ্য কিছু নেই। প্রফিটেবিলিটির দিক থেকে যদি বলেন ভীষণ লাম্পি, কখনো ভালো প্রফিট করে, কখনো প্রফিট কমে যায়। যেমন সেপ্টেম্বর 2023 তাদের প্রফিট ছিল 166 কোটি টাকা, জুন 2024 ছিল 268 কোটি টাকা 2024, এবং সেপ্টেম্বর 2024 সেটা আবার নেমে গিয়ে দাঁড়িয়েছে 67 কোটি টাকা। অর্থাৎ এই কোম্পানির প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু ওই লাম্পি প্রফিট বলা চলে, কখনো খুব বেশি প্রফিট করে, কখনো খুব কম প্রফিট করে। যাই হোক, এখানেই শেষ করব। এইটুকুনি বলে রাখার প্রয়োজন রয়েছে যে আজকের ডেফিনেটলি ভোলেটিলিটি আপনারা দেখছেন হতে পারে মার্কেটে। দেখুন যে জায়গায় মার্কেট নেমেছিল, নিফটি নেমেছিল অর্থাৎ মোটামুটি 23,200, সেখান থেকে প্রায় কিন্তু 1200 পয়েন্ট রিকভার করে গেছে। মোটামুটি ধরে রাখুন প্রায় 5.5% মতন রিকভার করে গেছে, অর্থাৎ এত কম সময়ে 5.5% রিকভার করে গেছে। সুতরাং ভোলেটিলিটি মানে যদি বেশি দাঁড়ায় সেটা কিন্তু আনএক্সপেক্টেড হবে না। তবে আরবিআই এর এই মিটিংটা যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের জন্য তৈরি করে সেক্ষেত্রে কি হবে আমরা কেউ জানি না। তবে এটা আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হওয়া উচিত না, কারণ অলরেডি যে লেভেলে ইনফ্লেশন রয়েছে সেখানে আউট অফ দ্য ব্লু, মানে আউট অফ দ্য টার্ন আরবিআই অ্যাডভেঞ্চারাস হয়ে উঠবে। সেটা ওখানকার মানে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল ব্যাংকের মতন সেরকম কিন্তু হওয়ার সম্ভাবনা কম রয়েছে। যাই হোক, এখানে শেষ করব। প্রথমে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে নিই, যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম হতে পারে আমার বা আমার পরিবারের সেখানে কয়েকটা কোম্পানিতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য কিন্তু এই ধরনের এপিসোডস করা। এখানে কিন্তু কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমি যে স্টকসগুলোর নাম ব্যবহার করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অথবা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং চেষ্টা করবেন একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিতে অথবা নিজের ডিউ ডিলিজেন্স করতে, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এছাড়া এই এপিসোডসগুলোতে শেয়ার কি, শেয়ারের দাম কেন ওঠে, কেন নামে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বা বিভিন্ন ম্যাক্রোইকোনমিক ফ্যাক্টরস কীভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, এইটা নিয়ে কিন্তু এই এপিসোডসগুলো। এছাড়া বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টালস, বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে কিন্তু কেবলমাত্র আলোচনা হয়। এবং সবার শেষে যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় বাঙালি বিনিয়োগকারীদের বা ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।